নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মানুষ নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ। কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ভোট নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলেও জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। খালেদা জিয়াকে কারাবন্দী রেখে মেরে ফেলার চেষ্টা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, তারপরেও তিনি কারো সাথে আপোষ করেননি। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আজও আমাদের মাঝে বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে তিনি বেঁচে আছেন। সমসাময়িক ইস্যু নিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে অনেকে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছে। গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে ইনিয়ে কোনো ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতারা আবার ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন দ্রুত ঘোষণা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, দেশে যেন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায় সে লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। জনগণ নির্বাচনমুখী হলে তা পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাজার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্য বহনে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার ঠেকাতে বাজার পরিদর্শনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। পলিথিন ব্যবহারে পরিবেশে ভয়াবহ প্রভাব ও স্বাস্থ্য ঝুঁকির কথা তুলে ধরে নিরুৎসাহিত করেন দোকানি আর ভোক্তাদের। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, প্রধান উপদেষ্টার পূর্ব ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির নানা অভিযোগের প্রশ্নে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় স্বীকার করে তিনি বলেন, চাঁদাবাজ যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। আপনারা একটু চাঁদাবাজগুলির আইডেন্টিফাই করে দেওয়া, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। শাকসবজির মূল্যের ঊর্ধ্বগতির পেছনে সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টি কারণ মনে করছেন উপদেষ্টা। বলেন, মধ্যস্বত্বভোগীরা অস্বাভাবিকভাবে দাম বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক আর ভোক্তা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। বাংলাদেশে সবার অধিকার সমান, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নৌ ও বিমান বাহিনীর প্রধানও। জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন হয় ঢাকেশ্বরী মন্দির থেকে। তার আগে সেখানে বক্তব্য রাখেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে সবার অধিকার সমান মন্তব্য করে সেনাপ্রধান বলেন, এই দেশে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, নিশ্চিন্তে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, সশস্ত্র বাহিনী আপনাদের পাশে আছে। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব। এরপর পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর শোভাযাত্রা, শেষ হয় বাহাদুর শাহ পার্কে। উৎসবে ভক্তির জোয়ার, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি আসে জন্মাষ্টমীর মিছিল থেকে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে দিনটি। প্রতি বছর মতো এবারও বিভিন্ন জেলায় মহাসমারোহে চলছে জন্মাষ্টমী পালন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শাশ্বতী সরকার। রাজধানী লাগোয়া টাঙ্গাইলে সকাল থেকেই বড় কালীবাড়ি প্রাঙ্গণে শুরু হয় আয়োজন। বের হয় শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। জন্মাষ্টমীতে ফরিদপুরের শ্রী অঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। দিবসটি উদযাপনে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে অংশ নেন ভক্তরা। জয়পুরহাটের কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিনটির সূচনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। আখাউড়ার বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ঢাক ঢোল করতাল বাজিয়ে সংকীর্তন করেন ভক্তরা। মন্দিরে সমবেত হন শত শত মানুষ। আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পিরোজপুরে পালিত হয় কৃষ্ণের জন্মতিথি। পরমাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পটুয়াখালীতে গৃহে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। শ্রীকৃষ্ণের জীবন দর্শন, ধর্মীয় মূল্যবোধ এবং গীতা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভাও হয়েছে বিভিন্ন জেলায়। রাতে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে জন্মাষ্টমীর আয়োজন। শাশ্বতী সরকার, নাগরিক। পূর্ব বিরোধ ও সীসা লাউঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন করা হয় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বিকে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে 5 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে র্যাব। প্রধান 2 আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বনানীর 360 নামের একটি সীসা লাউঞ্জ গেল বৃহস্পতিবার ভোর 5:32 লাউঞ্জ থেকে নামছিলেন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। তখনই পথ রোধ করে দাঁড়ায় মুন্না আর মাকসুদুর রহমান হামজা। কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্নার হাতে থাকা চাকু দিয়ে রাহাতকে উপর্যুপুরি আঘাত করে দুজন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। আলোচিত এই ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার বরুড়া থেকে গ্রেফতার করা হয়েছে হামজা ও মুন্নাকে। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। র্যাব 1 উত্তরা ঢাকা এবং র্যাব 11 কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল, সঙ্গীয় ফোর্স
এবং অফিসারের সহায়তায় কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বনানীর ওই লাউঞ্জে আধিপত্য বিস্তার নিয়েই দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল রাহাতের সঙ্গে মুন্না ও হামজার। এর জের ধরেই ঘটে হত্যাকাণ্ড। আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামি দ্বয়ের দীর্ঘদিন যাবৎ বন্যে সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে বনানী থানা পুলিশের কাছে। নিহত রাহাতের বাবা রবিউল আউয়াল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। রাজশাহীর কাদিরগঞ্জ থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ সাবেক মেয়র লিটনের ভাতিজা ও আরও দুজনকে আটক করা হয়েছে। সকাল থেকে ওই এলাকার ডক্টর ইংলিশ নামের প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালান সেনা সদস্যরা। সাখাওয়াত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম শুভ। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছেন সেনা সদস্যরা। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প 40 ইস্ট বেঙ্গলের সদস্যরা এই অভিযান চালান। তবে প্রাক অভিযান শুরু হয় শুক্রবার রাত 1:30 থেকে। দীর্ঘ 1 মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সহ 3 জন আটক হয়। আটকরা হলেন ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম আনিন্দ। তিনি রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ভাতিজা। এছাড়া মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল, তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশীয় অস্ত্র, বিদেশি 7টি ধারালো ড্যাগার, 5টি উন্নত মানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, 11টি নাইট্রোজেন কার্ট্রিজ সহ বিভিন্ন হাইটেক যন্ত্রপাতি জব্দ করা হয়। আটক মুন্তাসিরুল আনিন্দর বাবা শফিউল আলম লাট্টু রাজশাহীর মহানগর বিএনপির কমিটির সাবেক সহসভাপতি। আনিন্দ ঢাকার হলি আর্টিজান জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর কয়েক মাস জেলও খেটেছেন। সিরাজুম শুভ, নাগরিক। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পেটে ব্যথা ও বমি উপসর্গ নিয়ে মারা যান তারা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন। প্রাথমিকভাবে সাপ বা কোনো বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মাদ্রাসা পরিচালক জানিয়েছেন, রাতে মাদ্রাসার 13 জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে তাদের 2 জন অসুস্থ হয়ে পড়লে শিক্ষক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুট ও চুরির ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। কোম্পানিগঞ্জ থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পাথরবাহী ট্রাক সহ 2 জন ও কালাইরাগ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছেন তারা। এর আগে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় 1500 জনকে আসামি করে মামলা করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার রাতে অজ্ঞাতনামা এসব আসামির বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ার শুকানি সীমান্ত এলাকায় করতোয়া ও শাও নদীর মুখ থেকে বিএসএফ এর গুলিতে নিহত মানিক হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জেলার তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া শাও নদীর মিলনস্থল দোমুখী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মানিক হোসেন ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তাবিবুর রহমানের ছেলে। ভারতে গরু আনতে গিয়ে গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠক থেকে আসেনি কোনো যুদ্ধবিরতির ঘোষণা, নেই কোনো চুক্তিও। আসলে এই বৈঠকের ফলাফলে বড় কোনো চমক নেই। ইউক্রেন যুদ্ধ নিয়ে ফলপ্রসূ আলোচনার কথা বলেছেন 2 নেতা, কিন্তু সমঝোতা অধরা। পুতিন চান সংঘাতের মূল কারণ দূর করতে। জানিয়েছেন, পরের বার বৈঠক হবে মস্কোতে। আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে বৈঠক করেন ট্রাম্প ও পুতিন।
3 ঘন্টার আলোচনা হয়। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্য ছিল, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। ট্রাম্পের চুক্তির কারিগর ভাবমূর্তিতে এই বৈঠক বড় এক আঘাত। ট্রাম্প বলেন বৈঠক ফলপ্রসূ হয়েছে, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা হয়নি। পুতিন বলেন এটি শান্তির সূচনা বিন্দু, সংঘাতের মূল কারণ দূর করতে হবে। শান্তির সন্ধানে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন নেননি নেতারা, বিস্তারিত বলেননি কিছুই। তাই প্রশ্ন উঠেছে এটাকে সংবাদ সম্মেলন বলা যায় কিনা তা নিয়েও। ট্রাম্প বলেন অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু বড় বিষয়ে মতৈক্য নেই। কোথায় ঐক্য আর কোথায় অনৈক্য তাও জানাননি কেউ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠকে ছিলেন না। তিনি যুদ্ধবিরতির আশা করেছিলেন, কিন্তু রাশিয়া আলোচনার সময়ও হামলা চালায়। পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তবু তিনি আলাস্কায় যান। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই পুতিনকে গ্রেপ্তার করা হয়নি। তার ওপর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পেলেন বৈশ্বিক কূটনীতির মঞ্চে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের নেতার পাশে দাঁড়িয়ে আলোকিত হওয়ার সুযোগ। আর ট্রাম্প চেয়েছিলেন শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠিত হতে। নোবেল শান্তি পুরস্কারের আশা ছিল, কিন্তু ফলাফল হতাশাজনক। পুতিন বলেন রাশিয়ার স্বার্থ রক্ষা করা হবে। আলাস্কা থেকে ট্রাম্প ফিরছেন না শান্তিদূত হয়ে, না চুক্তি করে। ইউক্রেন যুদ্ধ থামেনি। ট্রাম্প আবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার আশা। শান্তির পথ এখনও অস্পষ্ট। সিরাজুম মনির শুভ, নাগরিক। এদিকে আলাস্কায় পুতিনের মাথার উপর B-2 স্টেলথ বোমারু বিমান উড়িয়ে সামরিক শক্তি দেখালো যুক্তরাষ্ট্র। বিমানের গর্জন শুনে চমকে ফিরে তাকান রুশ প্রেসিডেন্ট। তবে বৈঠকে খুব একটা সুবিধা করতে পারেননি ট্রাম্প। আলাস্কা থেকে ফিরেছেন না শান্তিদূত হয়ে, না চুক্তি করে। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক তখনও শুরু হয়নি। বিমান থেকে নেমে পুতিন লাল গালিচায় হাঁটছেন, পাশে প্রাণবন্ত ট্রাম্প। তখনই আকাশে গর্জে উঠল B-2 স্টেলথ বোমারু, সঙ্গে আরো কয়েকটি যুদ্ধ বিমান। ওই সময় বিকট শব্দে অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান, সামলেও নেন দ্রুত। জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে হয়েছে বৈঠক। বিমান ওঠানামা হতেই পারে, কিন্তু বিশ্লেষকরা মনে করেন এত সরল নয় বিষয়টি। একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন ট্রাম্প। B-2 মার্কিন সামরিক সক্ষমতার প্রতীক। যে কোনো আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে এটি। নির্ভুল হামলার ক্ষমতার কারণে গেল জুনে ইরানে এটি ব্যবহৃত হয়। B-2 বিমানের দাম $201 কোটি। এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান। মাত্র 21টি B-2 তৈরি হয়েছে। এটি 11,000 কিলোমিটার উড়তে পারে। জ্বালানি ছাড়াই দীর্ঘ মিশন সম্ভব। আফগানিস্তান, লিবিয়া, ইরানেও ব্যবহৃত হয়েছে। জুনে ইরানের ফোর্দোতে 6টি বাংকার বোমা ব্যবহৃত হয়। মাত্র 2 জন পাইলট লাগে। আধুনিক অটোমেশন সিস্টেমও রয়েছে এতে। যুক্তরাষ্ট্র যেন পুতিনকে সামরিক শক্তি দেখালো। বৈঠকে শান্তির আলোচনা হলেও শুরুতে দেওয়া হয় কঠিন বার্তা। B-2 গর্জন রাশিয়ার জন্য যেন সতর্কতা ছিল। মুনিয়া চৌধুরী, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ও ইউটিউবে। সবাইকে ধন্যবাদ।